বহু বছর পর বাংলাদেশে ঘটে যাওয়া এক কালো দিনের ঘটনার উদ্ঘাটন হলো আজকে। তদানীন্তন সময়ের যিনি প্রধান এই ঘটনার সাথে জড়িত তার মুখ থেকেই বের হলো। যদিও এই ঘটনা তার বক্তব্যের সাথে আমি একমত হতে পারিনি। এখানে অনেক সত্য মিথ্যার মিশ্রণ ঘটেছে, এর পিছনে অনেক সত্যতা লুকিয়ে রয়েছে। তাই তার বক্তব্যের সাথে আমি একমত হতে পারিনি, আর এর প্রমাণও দিব, সেটা পরে বলছি। তার বর্ণনার সাথে আমি একমত হতে পারিনি, কিন্তু এই 15.5টা বছরের মানুষের তীব্র আকাঙ্ক্ষা, জানার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা আজকে প্রকাশিত হলো। এখানে সত্য মিথ্যা থাকলেও কিন্তু প্রধানের মুখ থেকে যেহেতু প্রকাশিত হলো, তাই মানুষের কাঙ্ক্ষিত চাওয়াটা পূর্ণ হয়েছে। যাই হোক, এই ঘটনাটি হলো 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া পিলখানার হত্যাকাণ্ড। 57 জন সেনা অফিসার হত্যা হয়েছিল। টোটালে 74 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই দিনে। আমি এই ঘটনাটি বলছি একটি কারণে, সেটা হলো তখন আমি এক তরতাজা তরুণ। তখন আমরা মোটামুটি একটা ভালো বয়সে উপনীত হয়েছি। আমরা দেশের রাজনীতি, দেশের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন হয়েছে। এই ঘটনাটি আমাদের সেদিন খুবই হৃদয় বিদারক ছিল, খুবই মর্মস্পর্শী ছিল। আমাদের বয়সে এবং যারা উপরের বয়স, সকলেই হতভম্ব হয়ে গেছিলাম, আমরা ভারাক্রান্ত হয়ে গেছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে। 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড হলো। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীর ইতিহাসে বিরল। বড় বড় যুদ্ধ, মহাযুদ্ধেও একসাথে কখনো 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে হয়েছে, আমাদের বাংলাদেশে ঘটেছে। এর চাইতে আর মর্মান্তিক ঘটনা হতে পারে? কখনোই নয়। এই জন্য আমাদের তীব্র আকাঙ্ক্ষা ছিল এই ঘটনার সত্যতা জানা। এই জন্য আমি এই বিষয়ে আজকে কথা বলছি। আর মূল কারণ হচ্ছে, সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা ভালোবাসা, একটা সম্মান আছে। যখন আমরা ওই সময় ছিলাম, তখন আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট ফুটবল খেলতাম। সেনাবাহিনী যখন আসতো, বিশেষ করে আমি যেই অংশে ছিলাম, সেখানে সেনাবাহিনী একটা প্রজেক্ট ছিল তাদের হাতে। তো তারা প্রতিদিন আসতো, আমরা ফুটবল ক্রিকেট নিয়ে যেতাম, খেলতাম। ও সেনা সদস্যরা এসে আমাদের সাথে এই খেলাধুলা করতো। ফুটবলে একটু পা দিয়ে সরাতো, ক্রিকেট বললে বল করতো, ব্যাট করতো। একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল, আমাদের ভালোবাসা তৈরি হয়েছিল। আর মূল কথা হচ্ছে, সেনাবাহিনী হচ্ছে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তাই সেনাবাহিনীর প্রতি একটা আলাদা রকম ভালোবাসা থাকে, আলাদা রকম সম্মান থাকে। এই জন্য প্রত্যেকটা মানুষ সেনাবাহিনীর এই হত্যাকাণ্ডের ঘটনার কারণে হতভম্ব হয়ে গেছিল, মর্মাহত হয়ে গেছিল। সেই দিনের কথা খুব মনে পড়ে। আমাদের চোখের সামনে জলজন্ত একটা ঘটনা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত করা হয়েছিল। টিচাররা হতভম্ব, সবাই এক ধরনের কান্না কান্না ভাব। কি ঘটনা ঘটলো আমাদের এই বাংলাদেশে! কত শান্তিতে ছিলাম, অথচ কি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা হলো, এটা কেউ মেনে নিতে পারছিল না। ছোট বড়, বুড়ো বুড়ি, কেউ মেনে নিতে পারছিল না। এমন একটি ঘটনা ঘটেছিল সেদিন। যাই হোক, তদানীন্তন সময়ে সেনা প্রধান ছিলেন মইনুল আহমেদ। উনি ঘটনার সূত্রপাত এমনভাবে ঘটালেন, সেখানে বক্তব্যের প্রথম অংশ হলো এটা। উনি বলছেন যে 81 মিলিমিটার মর্টার শেল সেনাবাহিনীরা ব্যবহার করে না, তাদের কাজে লাগে না, এটা তাদের জন্য বোঝা।
এটা তারা রেজিস্টোর করতে ঝামেলায় পড়েছে। এটা যেন যারা বিডিআর তাদের কাছে হস্তান্তর করা হয়, কেননা এটা বিডিআররা ব্যবহার করে। আমার প্রথম প্রশ্ন, এই 81 মিলিমিটার মর্টার শেল আপনারা কেন রেজিস্টোর করলেন প্রথমে? এই প্রশ্নের আমি উত্তর চাই। আপনারা 81 মিলিমিটার মর্টার শেল কেন আপনাদের অধীনে রেজিস্টোর করলেন? যেহেতু আপনারা ব্যবহার করেন না, তাহলে আপনারা এটা রেজিস্টোর করলেন কেন? এই প্রশ্নের উত্তর চাই। এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তিনি তাকে পাননি সময় মতো। প্রায় 7 মিনিট পরে প্রধানমন্ত্রীর সাথে সে কানেকশন করতে পেরেছে, যোগাযোগ করতে পেরেছে। আরেকটি প্রশ্নের উত্তর চাই, তিনি রাষ্ট্রপতির সাথে কেন যোগাযোগ করলেন না? তিনি বেশ কয়েক ঘন্টা পর গেলেন প্রধানমন্ত্রীর কাছে। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী 2টা মন্ত্রী সভা শেষ করে তারপরে তার সাথে বসেছিলেন। এখন আমার আরেকটা প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন এই অবস্থা জানার পরেও 2টি মন্ত্রী সভা সম্পূর্ণভাবে শেষ করে তারপরে তাকে ডাকলেন? অবশ্যই প্রধানমন্ত্রীকে এই জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে, তদানীন্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর কাছে আমি এই জবাব চাই, এই প্রশ্নের উত্তর চাই। তিনি কেন 2টি মন্ত্রী সভা নির্ধারিত সময় পর্যন্ত চালালেন, এত বড় একটা ঘটনা জানার পরেও? এই জবাবটা আমি চাই। তারপরে বিদ্রোহীদের হয়ে মির্জা আজম এবং প্রতিমন্ত্রী নানক তারা কেন বিদ্রোহীদের হয়ে সেখানে গিয়েছিল এবং তাদের তথ্য নিয়ে এসেছিল? কেন গেলেন? বিডিআর এর হয়ে তারা কেন গেলেন? তাদের কি দায়িত্ব এটা? আমি নানক এবং মির্জা আজমের কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাই, তারা কেন গেলেন? তারপরে বিদ্রোহীদের সাথে যোগাযোগ করার জন্য দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। তদানীন্তন সাহারা খাতুন ছিলেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো মারা গেছেন, সম্ভবত মারা গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার কথা, তিনি কেন গেলেন না? মির্জা আজম, নানক কেন গেলেন সেটা তাদের কাছে উত্তর চাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী কেন গেলেন না সে প্রশ্নের উত্তর চাই। যেহেতু বিদ্রোহীদের সাথে যোগাযোগের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কেন গেলেন না এবং বিদ্রোহীদের বিদ্রোহ করতে নিষেধ করলেন না? আমি এই প্রশ্নের উত্তর চাই। প্রধানমন্ত্রী সেখানে অভিযান চালানোর অনুমতি দেওয়ার পরেও মির্জা আজম এবং নানক যখন বিদ্রোহীদের কাছ থেকে তথ্য নিয়ে আসলেন যে সেনাবাহিনী এর ভিতরে ঢুকতে পারবে না, তাহলে তাদের পরিবারকে যে জিম্মি করা হয়েছে এবং অনেক সেনা অফিসারকে জিম্মি করা হয়েছে তাদেরকে হত্যা করা হবে, আবার তাদের কথাই কেন আবার 46 ব্রিগেডকে পিছনে যেতে হলো, 2 কিলোমিটার পিছনে যেতে হলো? এটার উত্তর চাই। সেটা কেন পরের দিন গেল? এত বড় একটা ঘটনা কেন পরের দিন গেল? পরের দিন যাওয়ার পর যখন সাভার থেকে ট্যাঙ্ক নিয়ে বিভিন্ন মিলিটারি ইনস্ট্রুমেন্ট নিয়ে যখন রওনা দিল অভিযান চালানোর জন্য, তখন ইতিমধ্যেই বিদ্রোহীরা জানতে পেরেছে যে সেনারা অভিযান চালাতে আসছে। তখন তারা বিনা শর্তে সারেন্ডার করার ঘোষণা দিল। তাহলে এই ট্যাঙ্ক, এই মিলিটারি ইনস্ট্রুমেন্ট আগের দিন কেন নিয়ে যাওয়ার জন্য আপনি অনুমতি দিলেন না মইনুল আহমেদ? কেন আপনি নিজের থেকে অনুমতি দিলেন না? আপনি যেহেতু নিজেই
কারো অনুমতি ছাড়াই 46 ব্রিগেডকে সেনা অভিযান চালানোর জন্য অনুমতি দিয়েছিলেন, তাহলে পরের দিন কেন আসতে হলো প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে? আপনি নিজে যেহেতু আগের দিন দিয়েছেন প্রথম অবস্থায়, তাহলে আপনি তখনই দিতে পারলেন না কেন অনুমতি? তাদেরকে ট্যাঙ্ক আনতে বললেন না, তাদেরকে মিলিটারি ইনস্ট্রুমেন্ট আনতে বললেন না, যেটা দিয়ে বিদ্রোহীদেরকে দমন করা যায়। সব গেল। আপনাদের যে গোয়েন্দা বিভাগ, তারা কেন জানতে পারলো না যে বিদ্রোহীরা বিদ্রোহ ঘোষণা করেছে? আপনাদের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হলো কেন? এই তথ্যটা জানার জন্য আপনাদের গোয়েন্দা বিভাগ কি করলো? কি গোয়েন্দা বিভাগ রেখেছেন যে তারা এই বিদ্রোহীদের বিদ্রোহ সম্পর্কে জানতে পারলো না? এই গোয়েন্দা বিভাগ দিয়ে কি হবে? তখনকার কথা বলছি, এই গোয়েন্দা বিভাগ দিয়ে আপনারা কি করেছেন? আপনারা তাদেরকে নিয়ে ঘোড়ার ঘাস কেটেছেন। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ গোয়েন্দা বিভাগেরা জানলো না, তারা ব্যর্থ হলো। আমাদের সেনাবাহিনীকে হত্যা করলো, অথচ গোয়েন্দা বিভাগেরা জানলো না। এত বড় ঘটনা ঘটে গেল, এই গোয়েন্দা বিভাগ দিয়ে আমাদের কি উপকার আসে? এত বড় দুর্ঘটনা ঘটে বসে থাকলো, তারা কিছুই জানতে পারলো না। এখন আমার উত্তর এটাই, সব কিছুই পরিকল্পিত ঘটনা। আপনি সেনা প্রধান, আপনার পিঠ বাঁচানোর জন্য আপনি নিজের পক্ষেও দায় এড়িয়ে যাচ্ছেন, এবং সাবেক স্বৈরাচার সরকার এবং তার যারা সহযোগী সকলেই পরিকল্পিতভাবে এই ঘটনার সাথে জড়িত। এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা সম্পূর্ণ একটি পরিকল্পিত ঘটনা। আপনাদের সবাইকে এই ঘটনার দায়ভার বহন করতে হবে। আপনারা এই দায়ভার এড়িয়ে চলতে পারবেন না। সব কিছু থেকে এটাই বুঝতে পারলাম, আমি আমার যে মতামত, আমার যে বিশ্লেষণ, এটাই ধারণা করলাম এটা একটা পরিকল্পিত ঘটনা। আপনাদের সবার সংমিশ্রণে একটা পরিকল্পিত ঘটনা, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। আপনার গোয়েন্দা বিভাগে এই বিষয়ে জানতো, আপনারা পরিকল্পনা করেছেন, এবং যারা সরকারের দায়িত্ব ছিল, যারা রাজনৈতিক দায়িত্বে ছিল, তারাও এই বিষয়ের সাথে জড়িত। তারা তাদের স্বার্থ সিদ্ধ করার জন্যই এই ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। অতএব আপনিও এই দায় এড়াতে পারবেন না, এবং সাবেক স্বৈরাচার সরকার সে এবং তার সহযোগীরা এই দায় এড়াতে পারবে না। সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, আপনাদের বিচার হতেই হবে। আপনারা এটা পরিকল্পিতভাবে ঘটাইছেন। যাই হোক, আমি এই দেশের একজন নাগরিক। আমার দেশের সেনাবাহিনী হত্যা হয়েছে, যারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদের হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার হতেই হবে, না হলে এমন ঘটনা পুনরাবৃত্তি হতে পারে, আবারও ঘটতে পারে। বারবার এমন ঘটনা আমরা ঘটাতে দিতে চাই না, বিচার চাই।